বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তোমরা যারা ডিএলএড এর সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। CC02 অর্থাৎ শিক্ষা অধ্যয়ন এই বিষয়ের নোটস বা ম্যারাথন ক্লাস একটা অলরেডি করানো হয়েছে। ওখানে CC02 এর 7 নম্বরে সমস্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে। আজকে সমকালীন শিক্ষা অর্থাৎ CC03 এই পুরো বিষয়টার 7 নম্বরের কী কী সাজেশন এবং সেই সমস্ত নোটস এবং 16 নম্বরের সমস্ত প্রশ্ন তাদের নোটস এই পুরো একটা ভিডিওর মাধ্যমেই তোমরা পেয়ে যাবে। এটা একটা ম্যারাথন ক্লাস বলতে পারো। পরীক্ষার আগে অবশ্যই এই ক্লাসটা করে নেওয়ার দরকার। ভিডিওটা একটু দীর্ঘ হবে কারণ অনেক প্রশ্ন আছে, অনেক আলোচনা আছে, তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। দেখো, প্রথম প্রশ্নে আসি। প্রথামুক্ত শিক্ষার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। উত্তর কিভাবে লেখা হবে না, প্রথামুক্ত শিক্ষা কি এটা একটা বলতে হবে, তারপর বৈশিষ্ট্যগুলো। প্রথামুক্ত শিক্ষা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যা নির্দিষ্ট বিদ্যালয়, নির্দিষ্ট বয়স বা কঠোর নিয়মের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীর প্রয়োজন ও সুবিধা অনুযায়ী শিক্ষা প্রদান করা হয়। প্রথামুক্ত শিক্ষার এবার বৈশিষ্ট্য কি কি? একটা হচ্ছে নমনীয় শিক্ষা ব্যবস্থা। নির্দিষ্ট সময়, স্থান, বয়স এসবের বাধ্যবাধকতা থাকে না। শিক্ষার্থী নিজের সুবিধা মতো শিক্ষা গ্রহণ করতে পারে। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা। শিক্ষার্থীর আগ্রহ, প্রয়োজন, সামর্থ্য অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। জীবনমুখী শিক্ষা। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতার উপর গুরুত্ব দেওয়া হয়। সহজলভ্য শিক্ষা। সমাজের সকল স্তরের মানুষ, বিশেষ করে ঝরে পড়া ছাত্রছাত্রী অর্থাৎ যারা পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছে এমন শ্রমজীবী, প্রাপ্তবয়স্করা এই শিক্ষার সুযোগ পায়। স্বল্প ব্যয়। এই শিক্ষা খুবই কম খরচে, তুলনামূলক কম খরচে হয়ে যায়। নমনীয় পাঠ্যক্রম। প্রয়োজন অনুযায়ী পাঠ্যসূচি পরিবর্তন হয়। বিভিন্ন মাধ্যমের ব্যবহার, এখানে বই, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল সমস্ত কিছু কম্পোনেন্টস ব্যবহার হয়। কর্মমুখী শিক্ষা। কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলা হয় এবং মূল্যায়নের নমনীয়তা। কঠোর পরীক্ষার পরিবর্তে ধারাবাহিক ছোট ছোট মূল্যায়নের উপর গুরুত্ব দেওয়া হয়। আজীবন শিক্ষার সুযোগ এবং এই শিক্ষার কোনো বয়স থাকে না, যে কোনো বয়সে এই শিক্ষার সুযোগ পেয়ে থাকে। উপসংহার বলে একটু ছোট্ট অবশ্যই লিখবে। বর্তমান সমাজে শিক্ষা সকলের কাছে পৌঁছে দিতে প্রথামুক্ত শিক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি। এটি একটি শিক্ষা যা গণমুখী, জীবনমুখী, অন্তর্ভুক্তিমূলক করে তুলেছে। দ্বিতীয় যে প্রশ্ন 7 নম্বরের সমকালীন শিক্ষা বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ যেটি দেখা হয়েছে সেটি হচ্ছে ভারতের তপশিলি উপজাতি সম্প্রদায়ের শিক্ষার সুযোগগুলি সম্পর্কে আলোচনা করুন। ভূমিকা বলে একটু পয়েন্ট করে লিখবে যে ভারতের তপশিলি উপজাতি বা শিডিউল ট্রাইব সম্প্রদায় শিক্ষার উন্নয়নের জন্য কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে। এর উদ্দেশ্য হলো শিক্ষার সমতা প্রতিষ্ঠা এবং বিদ্যালয় ত্যাগের হার কমানো। শিক্ষার সুযোগগুলি কি? সংরক্ষণ ব্যবস্থা। বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আসন সংরক্ষণ করা। বৃত্তি, প্রাক মাধ্যমিক বা উত্তর মাধ্যমিক বৃত্তি, বিভিন্ন স্কলারশিপ প্রদান করা। বিনামূল্যে শিক্ষা। সরকারি বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষা, পাঠ্যপুস্তক দেওয়া। আবাসিক বিদ্যালয়, আশ্রম বিদ্যালয় এবং একলব্য মডেলের আবাসিক যে বিদ্যালয়গুলি আছে সেখানে শিক্ষা প্রদান করা। মিড ডে মিল, বিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা যাতে উপস্থিতি বৃদ্ধি পায়। বিনামূল্যে ইউনিফর্ম ও শিক্ষা সামগ্রী দেওয়া। বই, খাতা, পোশাক সহ অন্যান্য শিক্ষার উপকরণ বিনামূল্যে সরবরাহ করা। ছাত্রাবাসের সুবিধা। উচ্চশিক্ষার জন্য সরকারি হোস্টেলের ব্যবস্থা রয়েছে। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা। প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। বিশেষ কোচিং ও সহায়ক শিক্ষা। দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পাঠদান এবং কোচিংয়ের ব্যবস্থা করা হয়। উচ্চশিক্ষার আর্থিক সহায়তা। উচ্চশিক্ষা, গবেষণা ও পেশাগত শিক্ষার জন্য আর্থিক অনুদান বা ফেলোশিপ প্রদান করা হয়। উপসংহার: তপশিলি উপজাতি সম্প্রদায়ের শিক্ষার উন্নয়নে সরকার এই বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাতে সমতা এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 3 নম্বর যে প্রশ্নটি 7 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা দেখবে। সরকার পোষিত স্কুলে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির নীতিগুলি লিখুন। বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী বলতে যারা একটু প্রতিবন্ধী বলতে পারো, যারা দৈহিক বা ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জ, সেই সমস্ত বাচ্চাদের কথা এখানে বলা হচ্ছে। তো এই টার্মগুলোকে কিন্তু অবশ্যই ভালোভাবে বুঝতে হবে, তাহলেই উত্তরটাকে কিছুটা হলেও লেখা যাবে। দেখো, আমরা
প্রশ্নে আলোচনায় যাচ্ছি তার আগে কতগুলো কথা বলে নিই। তোমরা অনেকেই কমেন্ট করবে যে এই প্রশ্নগুলি আসবে, তো এই প্রশ্নগুলি করব কিনা। দেখো, এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে যাবে, অবশ্যই করে যাবে এই প্রশ্নগুলোকে। হয় দেখবে তোমাদের পরীক্ষার অধিকাংশ প্রশ্ন এখান থেকে আসবে, তবে আমি এটা বলবো না যে এখান থেকে সমস্ত প্রশ্ন হুবহু এরকমই চলে আসবে, কারণ এটা কখনোই হবে না। নতুন অনেক প্রশ্ন অবশ্যই দেবে, কিন্তু তোমরা এইটা সম্পূর্ণ একটা পড়ে গেলে তোমার অনেকটা আইডিয়া জন্মাবে, তুমি কিছু অন্তত লিখে আসতে পারবে, প্রত্যেকটি প্রশ্ন অ্যাটেন্ড করে আসতে পারবে এবং এখান থেকে অনেক প্রশ্নই পেয়ে যাবে। তাই এই বিষয়ে নিশ্চিন্ত থাকো। এবার দেখো, অন্তর্ভুক্ত এখানে ভূমিকা, সরকার পোষিত স্কুলে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির নীতি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে বিশেষভাবে সক্ষম ও সাধারণ শিক্ষার্থীদের একই বিদ্যালয়ে একসঙ্গে শিক্ষা গ্রহণ করে। সরকার পোষিত বিদ্যালয়ে এই নীতির মাধ্যমে সকল শিক্ষার্থীর মধ্যে সমান অধিকার নিশ্চিত করা হয়। অন্তর্ভুক্তিমূলক নীতিগুলি কি কি? সকলের জন্য সমান শিক্ষা, প্রতিবন্ধী বা অপ্রতিবন্ধী সকল শিক্ষার্থীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। বৈষম্যহীনতা, কোনো শিক্ষার্থীর প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না, অর্থাৎ এ প্রতিবন্ধী বলে অন্য কিছু, এরা প্রতিবন্ধী নয় বলে এদের সঙ্গে অন্য কিছু, এই ধরনের হবে না। নিকটবর্তী বিদ্যালয়ে ভর্তি, বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের নিজ এলাকার একদমই অতি নিকট যে বিদ্যালয় সেখানে ভর্তি করতে হবে। উপযুক্ত পরিবেশের সৃষ্টি, যেমন জ্যাম্প, হ্যান্ডরেল, প্রতিবন্ধী যে শৌচাগার, মানে দেখবে অনেক স্কুলে তোমরা দেখে থাকবে যে এমনি সিঁড়ি থাকে, তার সাথে দেখবে মানে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের ওঠার জন্য দেখবে এক ধরনের সমানভাবে উঁচু থেকে নিচুর দিকে যাচ্ছে এমন একটা রাস্তার মতো করা থাকে, ওটা এই কারণেই করা হয়। তারপরে দেখো, বিশেষ শিক্ষা সামগ্রী প্রদান, ব্রেইল বই, বড় অক্ষরের বই, শ্রবণ যন্ত্র, সহায়ক প্রযুক্তি ইত্যাদি সরবরাহ করা হয়। প্রশিক্ষিত শিক্ষক, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করা এবং প্রশিক্ষণের তা ব্যবস্থা করা। ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা, প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী শিক্ষাদান পদ্ধতি গ্রহণ করা। অভিভাবকের অংশগ্রহণ, শিক্ষার্থীর উন্নয়নের জন্য বিদ্যালয় এবং অভিভাবকের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখা। নমনীয় মূল্যায়ন ব্যবস্থা করা, শিক্ষার্থীর সক্ষমতা অনুযায়ী মূল্যায়নের ব্যবস্থা করা। সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি, বিদ্যালয়ে সহপাঠীদের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্মানবোধ গড়ে তোলা। উপসংহার কি লিখবে? যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের সমান অধিকার, আত্মবিশ্বাস এবং সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করে। তাই সরকার পোষিত বিদ্যালয়ে এই নীতিগুলি কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, যে 7 নম্বরের প্রশ্নটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিদ্যালয়ের মধ্যে মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রাথমিক চিহ্নিতকরণের উপায়গুলি সম্পর্কে আলোচনা করো। মনে করো একটা বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী আছে, সেখানে কিছু ছাত্রছাত্রী হয়তো থাকতে পারে যারা মেন্টালি চ্যালেঞ্জ, তো সেই মেন্টালি চ্যালেঞ্জ বা যারা মানসিকভাবে প্রতিবন্ধী তাদেরকে আমরা চিহ্নিত করবো কি করে যে এর মধ্যে একটু প্রবলেম হতে পারে বা এর মধ্যে একটু প্রবলেম রয়েছে। মানসিক প্রতিবন্ধী হলো এমন একটি অবস্থা যেখানে শিক্ষার্থীর বুদ্ধি, বৃত্তিক ক্ষমতা এবং দৈনন্দিন জীবনযাপনের দক্ষতা স্বাভাবিকের তুলনায় কম থেকে যায়। বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে তাদের শনাক্ত করা গেলে উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ ব্যবস্থা করা সম্ভব হয়। প্রাথমিক চিহ্নিতকরণ উপায়, শ্রেণীকক্ষ পর্যবেক্ষণ, শিক্ষক শিক্ষার্থীর রেখার গতি, মনোযোগ, আচার আচরণ নিয়ন্ত্রণ প্রভৃতি পর্যবেক্ষণ করবেন। শেখার অক্ষমতা লক্ষ্য করা, পড়া, লেখা, গণনা সহজ বিষয়গুলি বুঝতেও তার মানে অসুবিধা হচ্ছে এমন এইগুলোকে, ছোট ছোট বিষয়কে নোট করা। ভাষাগত বিকাশ পর্যবেক্ষণ, সেই শিক্ষার্থীরা কথা বলতেই একটা মানে কিরকম জড়তা কাজ করছে, নির্দেশ বুঝতে পারছে না, বিভিন্ন ভাব অঙ্গভঙ্গি তারা বুঝতে পারছে না, এমন হতে পারে। স্মৃতিশক্তি এবং মনোযোগের পরীক্ষা, শেখানো বিষয় মনে করো আজকেই শেখানো হয়েছে, শেষ ক্লাসে ধরা হচ্ছে, সে আর ঠিকঠাক বলতেই পারছে না সেই বিষয়টা, তো সেই বিষয়গুলো সে মনে রাখতে পারছে না। সামাজিক আচরণ পর্যবেক্ষণ করা, সহপাঠীদের মধ্যে মিশতে না পারা, একা থাকতে চাওয়ার মানসিকতা, সামাজিক নিয়ম বুঝতে অসুবিধা হওয়া। দৈনন্দিন কাজের দক্ষতার মূল্যায়ন করা, নিজের কাজ নিজে করতে অসুবিধা, যেমন পোশাক পরা, পরিচ্ছন্নতা বজায় রাখা, এইসব সেই ছেলেটি করতে পারছে না। অভিভাবকের সঙ্গে আলোচনা, বাড়িতে শিশুর আচরণ, বিকাশ ও শেখার বিষয়ে অভিভাবকের কাছ থেকে তথ্য গ্রহণ করতে হবে। স্বাস্থ্য ও মনোবৈজ্ঞানিক পরীক্ষা, প্রয়োজনে চিকিৎসক, মনোবিজ্ঞান বা বিশেষ শিক্ষকের সাহায্যে মূল্যায়ন করাতে হবে। ধারাবাহিক মূল্যায়ন, একদিনের পর্যবেক্ষণের পরিবর্তে দীর্ঘ সময় ধরে সেই শিক্ষার্থীগুলোকে মূল্যায়ন করতে হবে, মানে তাদেরকে চোখে চোখে রেখে দেখতে হবে যে তাদের কি সমস্যাটা, তারপর ডিসিশন।
উপসংহার: বিদ্যালয়ে মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের দ্রুত শনাক্ত করা গেলে তাদের উপযোগী শিক্ষা, প্রশিক্ষণ, পুনর্বাসন মানে চিকিৎসা ইত্যাদি যা প্রয়োজন সেগুলো দেওয়া যেতে পারে। এতে তাদের শিক্ষা জীবন এবং সামাজিক জীবন আরো মানে দ্রুত উন্নত হয়। তারপরে দেখো 7 নম্বরে আর কি প্রশ্ন ধরা হয়েছে। শিক্ষার পুনর্গঠনে অ্যাডামসের সুপারিশগুলি কি কি ছিল আলোচনা করো। উইলিয়াম অ্যাডামস 1835 থেকে 1838 সালের মধ্যে বাংলা শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে 3টি প্রতিবেদন, যেটাকে অ্যাডামস রিপোর্ট বলা হয়, পেশ করেছিলেন। তার এই প্রতিবেদনে তিনি দেশীয় শিক্ষার উন্নয়ন এবং পুনর্গঠনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ তিনি তার সুপারিশের মধ্যে পেশ করেছিলেন। সেই সুপারিশগুলোকে আমরা অ্যাডামসের সুপারিশ বলি। কি কি ছিল তার মধ্যে? দেশীয় বিদ্যালয় উন্নয়ন, গ্রামীণ পাঠশালাগুলিকে সরকারি সাহায্য প্রদান করে উন্নত করতে হবে, মাতৃভাষায় শিক্ষা দিতে হবে, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মাতৃভাষায় দিতে হবে, অর্থাৎ একটা শিশু যেন তার নিজের ভাষায় বলতে পারে এবং শিখতে পারে, তাতে কি সহজে হবে। শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষকদের সঠিক ট্রেনিং বা প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা ছাত্রছাত্রীদের সঠিক উপায়ে শেখাতে পারে। শিক্ষকদের উপযুক্ত বেতন, শিক্ষকদের ন্যায্য বেতন ও আর্থিক নিরাপত্তা একটা নিশ্চিত করতে হবে, তবে শিক্ষকরা তাদের জীবনের প্রত্যেকটি সময়কে সুন্দরভাবে কাজে লাগিয়ে শেখাবে। বিদ্যালয় পরিদর্শন ব্যবস্থা করা, বিদ্যালয়গুলি নিয়মিত পরিদর্শন করা এবং সেখানে কি কি সুবিধা অসুবিধা সেগুলিকে দেখা। উন্নত পাঠ্যপুস্তক, সহজ ও মানসম্মত পাঠ্যপুস্তক দেওয়া, প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ, প্রত্যন্ত অঞ্চলে আরও বেশি বিদ্যালয় স্থাপন করা, সরকারি আর্থিক সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা, পাঠদান পদ্ধতি ও শিক্ষার মান উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া। উপসংহার: উইলিয়াম অ্যাডামসের সুপারিশগুলি ভারতীয় প্রাথমিক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীকালে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী বিদ্যালয়ের দায়িত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন এটা। শিক্ষার অধিকার আইন বলতে দেখো এখানে শিক্ষার অধিকার আইন বা রাইট টু চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 এই অনুযায়ী 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুর জন্য অবৈতনিক এবং প্রাথমিক যে শিক্ষা সেটা বাধ্যতামূলক অধিকার নিশ্চিত করা হয়েছে। এই আইন অনুযায়ী বিদ্যালয়ে কিছু নির্দিষ্ট দায়িত্ব আছে। বিদ্যালয়ে কি কি দায়িত্ব আছে? অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান। 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে শিক্ষা দিতে হবে। বৈষম্যহীন ভর্তি, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা, আর্থিক অবস্থা কোনো কিছুর বৈষম্য মানা যাবে না, অর্থাৎ সবাইকে ভর্তি নিতে হবে। ক্যাপিটেশন ফি ও স্ক্রিনিং নিষিদ্ধ। ভর্তির পরীক্ষার জন্য নির্বাচন বা অতিরিক্ত ফিজ নেওয়া যাবে না। শিশু বান্ধব পরিবেশ সৃষ্টি, বিদ্যালয় নিরাপদ, আনন্দমুখর, ভয়মুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। নির্ধারিত শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত বজায় রাখতে হবে। আইনে নির্ধারিত অনুপাত এবং শিক্ষক শিক্ষার্থীর অনুপাত বলা আছে সেটা রাখতে হবে। পরিকাঠামো নিশ্চিত করা, শ্রেণীকক্ষ, পানীয় জল, শৌচাগার, খেলার মাঠ, গ্রন্থাগার সব কিছু ঠিকঠাক রাখা। শারীরিক ও মানসিক শাস্তি নিষেধ করতে হবে, অর্থাৎ কোনো শিক্ষার্থীকে শারীরিক মানসিকভাবে নির্যাতন বলবো না, শাস্তি দেওয়া, এই জিনিসটা করা যাবে না। তাহলে কি হবে? বাচ্চাটার মনে ভয় জন্মাবে, সে আর স্কুলে আসতে চাইবে না। ধারাবাহিক ও সামগ্রিক মূল্যায়ন, শিক্ষার্থীর সার্বিক বিকাশের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি একটি তৈরি করতে হবে। অভিভাবকদের অংশগ্রহণ বিদ্যালয়ে রাখতে হবে, অর্থাৎ অভিভাবকরা বিদ্যালয়ের নিয়ে কী ভাবছে, তারা কি উন্নত করতে চাইছে সেটা নিয়ে বসতে হবে। বিশেষভাবে সক্ষম ও পিছিয়ে পড়া শিশুদের অন্তর্ভুক্তি করতে হবে। যে সকল শিশু সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বাস্তবায়ন করতে হবে। উপসংহার: শিক্ষার অধিকার আইন 2009 মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুর জন্য সমান, মানসম্মত এবং বৈষম্যহীন শিক্ষা নিশ্চিত করা। বিদ্যালয় এই আইন বাস্তবায়নের প্রধান প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে দেখো প্রোগ্রাম অফ অ্যাকশন POA 1992 এর কর্মসূচিগুলি সংক্ষেপে আলোচনা করুন। এটা একটা প্রশ্ন 7 নম্বরে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রোগ্রাম অফ অ্যাকশন কি জিনিসটা কি একটু বোঝা যাক। এটা প্রথমে একটু করে লিখবে, তারপরে মেন বিষয়ে যাবে। প্রত্যেকটি প্রশ্ন যখন পরীক্ষা আসবে কি জানতে চেয়েছে এই বিষয়টা কিন্তু অবশ্যই লিখবে এবং সেই বিষয়ের সম্পর্কে 2-4 কথা কিন্তু অবশ্যই প্রথমে ভূমিকা স্বরূপ বা ভূমিকা রূপে কিন্তু দেবে। 1992 প্রোগ্রাম অফ অ্যাকশন হলো জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, যেটা 1986-তে সংশোধিত বাস্তবে মানে সংশোধন করে করা হয়েছিল।
এর প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার সার্বজনীন প্রসার, গুণগত উন্নয়ন এবং শিক্ষার সমতা প্রতিষ্ঠা করা। প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 এর প্রধান কর্মসূচি কী ছিল? সার্বজনীন প্রাথমিক শিক্ষা, অর্থাৎ সকল শিশুর জন্য অবৈতনিক ও প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং তাদের শিক্ষা দেওয়া এটা নিশ্চিত করতে হবে। প্রাক প্রাথমিক শিক্ষার উন্নয়ন, শিশুদের সার্বিক বিকাশের জন্য প্রাক প্রাথমিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। নারী শিক্ষার প্রসার, মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি, নারী পুরুষের শিক্ষাগত বৈষম্য দূর করতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণীর শিক্ষা উন্নয়ন করতে হবে। দুর্বল, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান করতে হবে। বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সাধারণত বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ব্যবস্থা করতে হবে। শিক্ষক ও প্রশিক্ষণ, শিক্ষকদের মানোন্নয়নের জন্য নিয়মিত, যেটাকে ডিআইটির মতো প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে। বৃত্তিমূলক শিক্ষার প্রসার, অর্থাৎ কর্মসংস্থানমূলক শিক্ষা, দক্ষতাকে উপর জোর দিতে হবে। শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহার, আইসিটির ব্যবহার বাড়াতে হবে, যেমন কম্পিউটার, আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করতে হবে। এখন দেখবে অনেক স্কুলে প্রজেক্টর, কম্পিউটার এসব লাগিয়ে বিভিন্ন মডেল চার্ট দেখানোর মাধ্যমে শিশুদের শেখানোর কিছু ধারণা এসেছে, কিছু কিছু স্কুলে এরকম চালু হয়েছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে। পাঠ্যক্রমে সংস্কার, মূল্যায়ন পদ্ধতি উন্নয়ন করতে হবে। শিক্ষণ পদ্ধতির আধুনিকীকরণ করতে হবে। বিকেন্দ্রীকরণ ও জনগণের অংশগ্রহণ, বিদ্যালয় পরিচালনার জন্য স্থানীয় জনগণের অংশগ্রহণ সেখানে রাখতে হবে। উপসংহার কি? প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 ভারতের শিক্ষা ব্যবস্থার একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক, মানসম্পন্ন গড়ে তোলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। এই কর্মপরিকল্পনা এর মাধ্যমে সার্বজনীন শিক্ষা, সমতা, নারী শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার গুণগত উন্নয়ন গুরুত্ব দেওয়া হয়েছিল। এরপরে প্রশ্ন 7 নম্বরে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহারের গুরুত্ব। আইসিটি মানে হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ এখনকার নতুন দিনের যে কম্পিউটার এবং কম্পিউটারের ধরনেরই যে সমস্ত টেকনোলজি, সেগুলোকে আইসিটির মধ্যে ধরা হয়েছে। তো সেই আইসিটির শিক্ষাক্ষেত্রে কি ব্যবহার হতে পারে এবং এর গুরুত্বগুলি কি, সেটা নিয়ে এই প্রশ্নটা। দেখো, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে শিক্ষাক্ষেত্রে আইসিটির বা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম্পিউটার, ইন্টারনেট, স্মার্টফোন, প্রজেক্টর, স্মার্ট বোর্ড, শিক্ষামূলক অ্যাপ প্রভৃতির মাধ্যমে শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণকে আরও সহজ, আকর্ষণীয় ও কার্যকর করা সম্ভব হয়েছে। শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহারের গুরুত্ব কি? যে একটা শিক্ষা কেউ ক্ষেত্রেতে তার আইসিটি ব্যবহার করবে, সেখানে কি কি গুরুত্ব? দেখো, শিক্ষাকে আকর্ষণীয় করে তোলে। ছবি, ভিডিও, অ্যানিমেশন, অডিও, বিভিন্ন মাল্টিমিডিয়া উপকরণের মাধ্যমে পাঠদান আরো সহজ হয়ে যায় এবং শিক্ষার্থীর কাছে বিষয়টা আরো আকর্ষণীয় হয়ে ওঠে। বিষয়বস্তু সহজে বোঝাতে সাহায্য করে। কঠিন ও বিমূর্ত বিষয়গুলিকে ছবি, চার্ট, ভিডিও, অ্যানিমেশন প্রভৃতির মাধ্যমে সহজে শিক্ষার্থীদের কাছে ধারণাকে তুলে ধরা যায়। যেমন ধরে নাও হার্টের ডায়াগ্রাম বা মানুষের হৃদয়, এই জিনিসটাকে, যে কিভাবে হৃদয়ের মানে হার্ট কিভাবে সংবহনতন্ত্রে কাজে লাগে, এটাকে যদি আমি বোঝাতে যাই কোন একটি ছেলেকে বা কোনো একটি শিক্ষার্থীকে, সেটা আমি যতটা নয় এইভাবে ব্যাখ্যা করে বোঝাতে পারবো, আমি সেটাকে যদি আমি একটা চার্ট বা মডেল তৈরি করি, যেটা 3D অ্যানিমেশনের দ্বারা সম্পূর্ণরূপে বোঝাচ্ছে যে এইভাবে 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 হচ্ছে, সেরকম যদি একটা ভিডিও তার কাছে প্লে করে দিই, সে কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে এবং সহজেই বিষয়টা বুঝে যাবে যে এরকম ভাবে হার্ট পাম্প করে। তো এটা একটা কাজে লাগে। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ বাড়ায়। আইসিটি ভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের শুধু শ্রোতা না বানিয়ে রেখে কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেয়, তাই তাদের শেখার আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পায়। শিক্ষার উপকরণের সহজলভ্যতা করে তোলে। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ইবুক, শিক্ষামূলক ভিডিও, ডিজিটাল লাইব্রেরি, অনলাইন নোট, অন্যান্য শিক্ষা সামগ্রী সহজেই পাওয়া যায়। যেমন তোমরাই যেটা ইউজ করছো ইউটিউব, এটাও তো একটা শিক্ষা উপকরণ হিসেবেই তোমরা ইউজ করছো, তাহলে এটাও আইসিটির তো একটা প্রভাব। দূরশিক্ষার সুযোগ, অনলাইন ক্লাস, ভিডিও কনফারেন্স, বিভিন্ন শিক্ষামূলক প্ল্যাটফর্ম থেকে বিদ্যালয়ে উপস্থিত না থেকেই শিক্ষা গ্রহণ সম্ভব, বাড়িতে থেকেই। শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী শিক্ষা দিতে সাহায্য করে। প্রত্যেকটি শিক্ষার্থীর শেখার গতি এক নয়। আইসিটির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সুবিধা মতো বারবার
কোনো বিষয়কে দেখে অনুশীলন শিখতে পারে। মনে করো একটা ক্লাসে কেউ অ্যাটেন্ড আছে, সেখানে একবার ক্লাস হয়ে গেল, ব্যাস সে হয়তো ভুলে গেল, কিন্তু কোনো একটা যদি ভিডিও ক্লাস হয়ে যায়, দেখবে অধিকাংশ ক্ষেত্রে সমস্ত ভিডিও ক্লাসের রেকর্ডিং থাকে, সে আবার যদি দেখতে চায় সে দেখবে, তার ফলে তার যে অনুশীলন এটা কিন্তু বারবার হয়। শিক্ষকের কাজ সহজ করে। শিক্ষক ডিজিটাল কন্টেন্ট, প্রেজেন্টেশন, ভিডিও, অনলাইন উপকরণ ব্যবহার করে সহজে পাঠ পরিকল্পনা ও পাঠদান করতে পারেন। মূল্যায়নের কাজেও অনেক ক্ষেত্রে সহজ হয়। যোগাযোগ বৃদ্ধি করে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক প্রত্যেকের মধ্যে দ্রুত যোগাযোগ ব্যবস্থা তৈরি করে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেগুলি। স্বশিক্ষা সুযোগ বৃদ্ধি করে। আইসিটির মাধ্যমে শিক্ষার্থী বিদ্যালয়ের বাইরেও বিভিন্ন বিষয়ে নিজের কাজে অংশগ্রহণ অনুযায়ী শিখতে পারে। এতে আত্মনির্ভরশীলতা, সে মানে নিজের উপর একটা কনফিডেন্স তৈরি হয় যে সে নিজেই সবকিছু করতে পারছে। উপসংহার: সুতরাং আইসিটি শিক্ষাকে সহজ, আকর্ষণীয় এবং আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং শিক্ষার্থী কেন্দ্রিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইসিটির সঠিক ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে হবে যাতে প্রযুক্তি শিক্ষার উদ্দেশ্য পূরণ করতে সহায়ক হয়। এরপরে দেখো পরের প্রশ্ন, সমন্বিত, এটা বানানটা ঠিক, সমন্বিত শিক্ষায় শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। সমন্বিত শিক্ষা বা যেটা ইনক্লুসিভ এডুকেশন বলে, এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে বিভিন্ন ধরনের ক্ষমতা, সামর্থ্য এবং সামাজিক অর্থনৈতিক পটভূমি থেকে শিক্ষার্থীরা একই বিদ্যালয়ে একই সঙ্গে পড়ছে, এবং সেই যে পড়ার যে প্রণালী, সেখানে শিক্ষকের ভূমিকা কি হবে, এই ব্যবস্থাকে সফল করার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল শিক্ষার্থীকে সমানভাবে গ্রহণ করা। শিক্ষককে কোনো শিক্ষার্থীর শারীরিক, মানসিক, সামাজিক বা অন্য কোনো পার্থক্যের কারণে বৈষম্য না করে সকলকে সমান মর্যাদা দিতে হবে। শিক্ষার্থীর পার্থক্য নিশ্চিত করা। প্রত্যেক শিক্ষার্থীর ক্ষমতা, আগ্রহ, শেখার গতি ও বিশেষ চাহিদা এক নয়। শিক্ষককে তা পর্যবেক্ষণের মাধ্যমে চিহ্নিত করতে হবে। উপযুক্ত শিক্ষণ পদ্ধতির গ্রহণ করা। সমস্ত শিক্ষার্থী যাতে বুঝতে পারে তার জন্য শিক্ষককে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শিক্ষণ পদ্ধতি, ছবি, চার্ট, অডিও ভিজুয়াল উপকরণ সব কিছু ব্যবহার করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা করতে হবে। শারীরিক বা অন্য কোনো বিশেষ চাহিদা রয়েছে এমন কোনো শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সময়, সহজ নির্দেশনা এবং উপযুক্ত শিক্ষা সামগ্রী প্রদান করতে হবে। শ্রেণীকক্ষে সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষককে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে শিক্ষার্থীরা একে অপরকে সাহায্য করবে, সহযোগিতা করবে এবং পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করবে। বৈষম্য ও কুসংস্কার দূর করা। শিক্ষককে শিক্ষার্থীর মধ্যে জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ, আর্থিক প্রবৃত্তি, শারীরিক সক্ষমতার ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য হতে দেওয়া যাবে না। সকলের মধ্যে সমতা গড়ে তুলতে হবে। অভিভাবক এবং অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উন্নতির জন্য শিক্ষককে অভিভাবক এবং বিশেষ শিক্ষক, চিকিৎসক এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে। শিক্ষার্থীদের উৎসাহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে। শিক্ষকের প্রশংসা, শিক্ষকের মধ্যে প্রশংসা, উৎসাহ, ইতিবাচক আচরণ প্রবৃত্তি আত্মবিশ্বাস বাড়ায় শিক্ষার্থীদের মধ্যে। তাই প্রত্যেকটি শিক্ষার্থীর সমান সাফল্য শিক্ষককে উপস্থিত করে একটা বিষয় তৈরি করতে হবে। উপযুক্ত মূল্যায়নের ব্যবস্থা করা। শিক্ষার্থীদের সক্ষমতা ও বিশেষ চাহিদা অনুযায়ী বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী মূল্যায়ন পদ্ধতির নমনীয়তা আনতে হবে। উপসংহার: সমন্বিত শিক্ষার মূল উদ্দেশ্য হলো সকলের জন্য শিক্ষা নিশ্চিত করা। শিক্ষকই শ্রেণীকক্ষে এই ধারণাকে বাস্তবে রূপ দিতে পারেন। তাই সমন্বিত শিক্ষাকে সফল করার জন্য শিক্ষককে সহানুভূতিশীল, সহযোগিতামূলক, বৈষম্যহীন ও শিক্ষার্থী কেন্দ্রিক ভূমিকা পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যকর করা যায় তা নিয়ে সংক্ষেপে আলোচনা। পরের প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে কার্যকর করা যাবে, সেটা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে সকল ধরনের শিক্ষার্থী, বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গেই শিক্ষা প্রতিষ্ঠানে সমান সুযোগ ও মর্যাদায় শিক্ষা লাভ করে। শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষা কার্যকর করার জন্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং সমাজের সম্মিলিত ভূমিকা আছে। অর্থাৎ এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন একটা শিক্ষা যেখানে একটা বিদ্যালয়ের মধ্যেই বিভিন্ন শ্রেণী থেকে বিভিন্ন ধরনের বাচ্চারা এসে পড়াশোনা করবে এবং সবাই একই সাথে বসে একই সাথে পড়ছে এমন।
এবার এই শিক্ষাকে কার্যকর করতে গেলে শ্রেণীকক্ষে কি করা যেতে পারে সেটা নিয়েই বলা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যকর করার উপায়, প্রথমে তো বৈষম্যহীন পরিবেশ তৈরি করতে হবে। বিদ্যালয়ে জাতি, ধর্ম, লিঙ্গ, আর্থিক অবস্থা, শারীরিক মানসিক সক্ষমতার ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না। সকল শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে থাকার বার্তা ছড়িয়ে দিতে হবে এবং তাদের মধ্যে এমন পরিবেশ একটা তৈরি করতে হবে। উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যাতে জাম্প করতে পারে, হুইল চেয়ার কালচার ব্যবস্থা, উপযুক্ত শৌচাগার ও প্রবেশের শ্রেণীকক্ষ সবকিছুর ব্যবস্থা রাখতে হবে। যে মনে করো কোনো একটি স্কুলে হয়তো প্রতিবন্ধী শিশু আছে কোনো একটি, তো তার জন্য একটা আলাদা ব্যবস্থা রাখতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ, শিক্ষকদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কে ধারণা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সামঞ্জস্য, সমস্যা, এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু প্রশিক্ষণ থাকতে হবে। তারপরে দেখো উপযুক্ত শিক্ষণ পদ্ধতি, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন চাহিদা অনুযায়ী চার্ট, মডেল, ছবি, অডিও ভিজুয়াল ক্লিপ, আইসিটি ব্যবহার করে তাদেরকে পড়াতে হবে। বিশেষ শিক্ষা সামগ্রীর ব্যবহার, প্রয়োজন অনুযায়ী ব্রেইল বই, বড় অক্ষর বই, শ্রবণ সহায়ক যন্ত্র, সহজবোধ্য শিক্ষা সামগ্রী, এই সব কিছুর ব্যবস্থাপনা রাখতে হবে। প্রাথমিকভাবে বিশেষ চাহিদা শনাক্তকরণ, শিক্ষার্থীর শারীরিক, মানসিক ও শিক্ষাগত সমস্যা দ্রুত শনাক্ত করা প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। সহযোগিতামূলক শিক্ষার ব্যবস্থা, সকল শিক্ষার্থীকে দলগত কাজ এবং বিভিন্ন সহযোগিতামূলক কার্যকলাপে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এতে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধি পাবে। অভিভাবকের সহযোগিতা, শিক্ষক ও অভিভাবকদের নিয়মিত যোগাযোগ রেখে চলতে হবে এবং শিক্ষার্থীদের সমস্যা ও অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবগত হতে হবে এবং সমস্ত বিষয়টাকে জানতে হবে। এবং নমনীয় মূল্যায়ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সময়, উপযুক্ত প্রশ্ন পদ্ধতি এবং অন্যান্য সহায়ক উপাদান রাখতে হবে। উপসংহার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সফল করার জন্য শুধু বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভর্তি করলেই হবে না, বরং সমান সুযোগ, উপযুক্ত ব্যবস্থা, পরিবেশ, প্রশিক্ষিত শিক্ষক, প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী, এই সমস্ত কিছু নিশ্চিত করতে হবে। অর্থাৎ সকলের জন্য শিক্ষা, এটি তবেই বাস্তবায়িত হবে। এবার বিদ্যালয়ের মধ্যে মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রাথমিকভাবে চিহ্নিতকরণের উপায়, মানসিক প্রতিবন্ধীদের কিভাবে চিহ্নিত করা যাবে সেই বিষয়টা নিয়ে একটা এখানে কাজ রয়েছে। দেখো, বিদ্যালয়ে কিছু শিক্ষার্থী বুদ্ধিবৃত্তিক বিকাশ, শেখার ক্ষমতা, দৈনন্দিন কাজ সম্পাদন এবং সামাজিক, এই প্রশ্নটা নিয়ে আগেও আলোচনা হয়েছে, তাই এই প্রশ্নটা নিয়ে দেখো আমি সেরকমভাবে তোমাদেরকে আর বলছি না, তোমরা জাস্ট পয়েন্টগুলোকে একবার দেখে নেবে। যে একটি শ্রেণীকক্ষে, মনে করো তুমি পড়াচ্ছ একটা শ্রেণীকক্ষে, সেখানে মনে করো 2-1টা বাচ্চা আছে যারা মানসিকভাবে হয়তো পিছিয়ে পড়া বা প্রতিবন্ধী বলতে পারো, তো তাদেরকে কিভাবে শনাক্ত করা যাবে যে তাদের মধ্যে কি সমস্যা, সেই উপায়গুলো নিয়েই বলা হয়েছে। এটা আমরা দেখো আগেও পড়লাম, তো এই বিষয়টা নিয়ে একবার তোমরা দেখে নেবে, তাহলেই দেখো তোমরা বুঝে যাবে। এবার দেখো অস্থি বিকলাঙ্গ কারা, এখানে কথাটা ভেঙে গেছে। অস্থি বিকলাঙ্গ কারা এবং শিক্ষাক্ষেত্রে এদের সমস্যাগুলি আলোচনা করো। ভূমিকা লিখবে কি, যে সকল ব্যক্তির হাড়, অস্থি, সন্ধি, পেশি ও শরীরে চলন ক্ষমতার ক্ষেত্রে এমন সমস্যা থাকে যে যার ফলে হাঁটা, চলাফেরা, দৈনন্দিন শারীরিক কাজকর্ম করতে অসুবিধা হয়, তাদের আমরা অস্থি বিকলাঙ্গ বলি বা শারীরিক প্রতিবন্ধীও বলি। এই ধরনের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ দিতে বিদ্যালয়ে উপযুক্ত পরিবেশ রাখতে হবে। অস্থি বিকলাঙ্গ শিক্ষার্থী কারা না, অস্থি বা শারীরিক গঠন সমস্যা যে সমস্ত শিক্ষার্থী চলাফেরা করতে, দাঁড়াতে, লেখার সময় বিভিন্ন অসুবিধা হয়, তাদের অস্থি বিকলাঙ্গ আমরা শিক্ষার্থী বলি। যেমন হাত পায়ের বিকৃতি, চলন ক্ষমতা, গুরুতর সমস্যা ইত্যাদি। শিক্ষাক্ষেত্রে অস্থি বিকলাঙ্গ শিক্ষার্থীদের সমস্যা, বিদ্যালয়ে যাতায়াতের সমস্যা হতে পারে, যে বিদ্যালয়ে যাওয়া আসা, বিদ্যালয়ে বিভিন্ন স্থানে চলাফেরা করা তাদের একটি সমস্যার কাজ হতে পারে। বিদ্যালয়ে পরিকাঠামোগত সমস্যা হতে পারে, যেমন সিঁড়ি, সরু দরজা, উঁচু প্ল্যাটফর্ম প্রভৃতিতে তাদের জাম্প না থাকার ফলে তাদের পৌঁছানো একটা কঠিন হতে পারে। শ্রেণীকক্ষে বসার সমস্যা, সবার জন্য উপযুক্ত বেঞ্চ, ডেস্ক না থাকলে দীর্ঘ সময় বসে ক্লাস করা তাদের পক্ষে কষ্টকর হয়ে যায়। লেখার সমস্যা, হাতের চলন ক্ষমতা সীমিত হলে দ্রুত লেখা, নোট নিয়ে যাওয়া, পরীক্ষায় উত্তর লেখা কিন্তু কঠিন হয়ে যেতে পারে। শারীরিক শিক্ষার অংশগ্রহণ, খেলাধুলা, শরীরচর্চা প্রভৃতি যে শারীরিক ক্রিয়াকলাপ,
অন্য শিক্ষার্থীদের মতো তাদের অংশগ্রহণে কিন্তু অসুবিধা হয়ে যায়। শিক্ষা সামগ্রী ব্যবহারের সমস্যা, বই, খাতা, কম্পিউটার এবং অন্যান্য শিক্ষা সামগ্রী ব্যবহারে বিশেষ সহায়তার প্রয়োজন হতে পারে। মানসিক ও সামাজিক সমস্যা, সহপাঠীদের অবহেলা, উপহাস, নেতিবাচক মনোভাবের কারণে আত্মবিশ্বাস কমে যেতে পারে। দেখবে অনেকে কোনো অর্থ মানে দৈহিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের দেখবে অনেকে ছোটবেলায় রাগায়, বিভিন্ন কুরুচিকর মন্তব্য করে। তো সেগুলো পরীক্ষায় অসুবিধা, দ্রুত লিখন না পারার জন্য পরীক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর লিখতে পারবে না, তাই তাদের একটু সময় দিতে হবে। বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সমস্যা হতে পারে, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, খেলাধুলা, এইসবে তাদের একটা মানে অসুবিধা হবে। তো এই সমস্যা দূরীকরণের উপায় কি? বিদ্যালয়ে জাম্প বা উপযুক্ত শৌচাগার, সহজে চলাফেরা করার ব্যবস্থা, উপযুক্ত বসার ব্যবস্থা, প্রয়োজনীয় সহায়ক যন্ত্র, অতিরিক্ত সময়, এই সমস্ত দিক বিবেচনা করে আমরা এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় এই মানে অস্থি বিকলাঙ্গ যে শিশুরা তাদের ব্যবস্থা করতে পারি। পাশাপাশি সহপাঠীদের মধ্যে সহযোগিতা ও মানবিক মূল্যবোধও গড়ে তুলতে পারি। উপসংহারে কি লিখবে? যে অস্থি বিকলাঙ্গ শিক্ষার্থীদের শিক্ষার অধিকারের জন্য শিক্ষার্থীদের মতোই সমান, অন্যান্য শিক্ষার্থীদের মতোই সমান অধিকার আছে। তাই শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা না বানিয়ে উপযুক্ত পরিকাঠামো, সহায়ক সামগ্রী, নমনীয় মূল্যায়ন, এই সমস্ত সহানুভূতিশীল পরিবেশের দ্বারা তাদের আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আনতে পারি। শিক্ষাক্ষেত্রে লিঙ্গ সাম্যের বিষয়ে এনসিএফ 2005 এর বক্তব্যগুলি কি ছিল? দেখো, এনসিএফ বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, এখানে কি বলা ছিল না, এগুলি শিক্ষাক্ষেত্রে বৈষম্য বা লিঙ্গের সংবেদনশীলতা বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। এনসিএফ 2005 মনে করে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছেলে ও মেয়ে সকলের জন্য সমান সুযোগ ও মর্যাদা থাকতে হবে। কি কি বক্তব্য ছিল? একটা হচ্ছে লিঙ্গ বৈষম্য দূর করা, শিক্ষাক্ষেত্রে ছেলে ও মেয়ের মধ্যে কোনো মানে ভেদভাব রাখা যাবে না, বৈষম্য রাখা যাবে না, সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দিতে হবে। মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে। সামাজিক অর্থনৈতিক কারণে অনেক মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায়, তাই মেয়েদের বিদ্যালয়ে ভর্তি, উপস্থিতি এবং শিক্ষা সম্পন্ন করার জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে। পাঠ্যপুস্তকের থেকে লিঙ্গ ধারণা, পক্ষপাত দূর করতে হবে, অর্থাৎ পাঠ্য বই এবং শিক্ষা সামগ্রী থেকে নারীকে শুধুমাত্র গৃহকর্মের সঙ্গে এবং পুরুষকে উপার্জন এবং নেতৃত্বের সঙ্গে যুক্ত দেখানো উচিত নয়। নারী পুরুষের মধ্যে উভয়ের বহুমুখী সবকিছু ভূমিকা তুলে ধরতে হবে। লিঙ্গের সংবেদনশীল শিক্ষা গড়ে তুলতে হবে। বিদ্যালয় পরিবেশ এমন হতে হবে যাতে ছেলে মেয়ে উভয়ই নিরাপদ, সম্মানজনক এবং স্বাধীন শিক্ষা গ্রহণ করতে পারে। শিক্ষকদের লিঙ্গ সংবেদনশীল করে তোলা, শিক্ষকদের নিজের আচরণ শিক্ষাদানের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক পক্ষপাত এড়িয়ে চলতে হবে। ছেলে ও মেয়েদের সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। পাঠ্যক্রমে নারীর অবদান গুরুত্ব দেওয়া, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, সমাজ এবং অন্যান্য ক্ষেত্রে নারীদের যে অবদান ছিল তা গুরুত্ব সহকারে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে হবে। মেয়েদের আত্মবিশ্বাস ও ক্ষমতায়ন, শিক্ষার মাধ্যমে মেয়েদের আত্মবিশ্বাস ও স্বাধীন চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, নেতৃত্বের গুণ বিকাশ, সেই সমস্ত সুযোগ দিতে হবে। লিঙ্গভিত্তিক সামাজিক ধারণার পরিবর্তন করতে হবে। ছেলেদের কিছু কাজ বা মেয়েদের কিছু কাজ, এই ধরনের প্রচলিত কথাবার্তা শিক্ষার্থীদের সামনে বলা যাবে না, এটার দ্বারা ভেদভাব সৃষ্টি হবে। উপসংহার তোমরা দেখে নেবে একবার, উপসংহারটার মধ্যে এই নিয়ে কিছু লেখা আছে, একবার দেখে নেবে। ভিডিও দীর্ঘের কারণে আমি কিন্তু এগুলো উপসংহারগুলোকে স্কিপ করছি। এবার দেখো, ভারতীয় সংবিধানে ধর্মীয় সংখ্যালঘুদের শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত অধিকার দেওয়া হয়েছে, আইনি অধিকার, তা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ভারত একটি ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক দেশ। ভারতের সংবিধান ধর্মীয় সংখ্যালঘুদের নিজস্ব ধর্ম, ভাষা, সংস্কৃতির সংরক্ষণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রেও বিভিন্ন অধিকার প্রদান করেছে। সংখ্যালঘুদের শিক্ষার ক্ষেত্রে কী কী অধিকার আছে? একটা, ধর্মের স্বাধীনতা। সংবিধানে 25 নম্বর অনুচ্ছেদে বলা আছে প্রত্যেক ব্যক্তির নিজ ধর্ম পালন, প্রচারের স্বাধীনতা আছে। শিক্ষাক্ষেত্রেও ধর্মীয় স্বাধীনতার এই অধিকার গুরুত্ব পায়। ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার 26 নম্বর অনুচ্ছেদে বলা আছে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ধর্মীয় দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা যাবে এবং এর মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় তাদের শিক্ষামূলক প্রতিষ্ঠানও পরিচালনা করতে পারে। সরকারি প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার বিষয়ে অধিকার 28 নম্বর অনুচ্ছেদে বলা আছে সম্পূর্ণ সরকারি অর্থে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। আবার কোনো শিক্ষার্থীকে তার
সম্মতি ছাড়া ধর্মীয় উপাসনা বা ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ করতে বাধ্য করা যাবে না। ভাষা ও সাংস্কৃতিক সংরক্ষণের অধিকার 29-1 অনুচ্ছেদে বলা আছে, নিজস্ব ভাষা, লিপি, সংস্কৃতি সম্পন্ন নাগরিকদের তা সংরক্ষণের অধিকার রয়েছে। এর ফলে সংখ্যালঘুরা তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি শিক্ষার মাধ্যমে সংরক্ষণ করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈষম্য নিষিদ্ধ করা 29-2 অনুচ্ছেদ। এটা রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত বা রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত জাতি, ধর্ম, বর্ণ, ভাষার কারণে কোনো নাগরিককে ভর্তি হতে অস্বীকার করা যাবে না। সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার 30-1 বলা আছে। এখানে কি বলা আছে না, ধর্মীয় বা ভাষাগত সংখ্যালঘুদের নিজের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পরিচালনা করার অধিকার রয়েছে। এটি সংখ্যালঘুদের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক অধিকার। তারপরে দেখো, সরকারি সাহায্য প্রদানে বৈষম্য নিষেধ 30-2। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায় পরিচালিত বলে রাষ্ট্রীয় সাহায্য থেকে তাকে বঞ্চিত করা যাবে না, এটা একটা বলা আছে। এবার উপসংহারে তোমরা অবশ্যই এই বিষয়টাকে দেখে নেবে। তারপরে দেখো, শিক্ষাকে যৌথ তালিকায় অন্তর্ভুক্ত করার কারণ কি, যৌথ তালিকা কি কি বিষয়টা সেটা একটু ভূমিকাতে দেখা যাক। ভারতীয় সংবিধানে 7ম তফসিলের মাধ্যমে বিভিন্ন বিষয়কে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যৌথ তালিকা এইভাবে ভাগ করা হয়েছে। 42তম সংবিধান সংশোধনী 1976 খ্রিস্টাব্দে শিক্ষা রাজ্য তালিকা থেকে যৌথ তালিকায় আনা হয়, অর্থাৎ এটা রাজ্যর মধ্যে নেই, কেন্দ্রের মধ্যে নেই, যৌথ স্থানান্তরিত হয়। ফলে শিক্ষা বিষয়টি কেন্দ্র রাজ্য উভয়ের আইনি প্রণয়ন অর্থাৎ আইন নীতি অংশগ্রহণ করতে হবে এমন বলা হয়। শিক্ষাকে যৌথ তালিকায় কেন আনা হলো? আগে শুধু এটা রাজ্যের অধীনে ছিল, যে রাজ্য সরকার যেমন শিক্ষা ব্যবস্থা করতে চাইছে তেমনই করবে, কিন্তু এটা 42তম সংবিধান সংশোধনী 1976 এখানে যৌথ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, যে শুধুমাত্র রাজ্যের কথা মতো হবে না, এখানে কেন্দ্র সরকারেরও অনেক নীতি নির্দেশিকা থাকবে, সেগুলোকে মান্যতা দিয়ে রাজ্যকে কাজ করতে হবে। কেন এরকম করা হলো সেটা পড়ো। দেখো, জাতীয় শিক্ষা নীতিতে ঐক্য প্রতিষ্ঠা, দেশের বিভিন্ন রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে সামঞ্জস্য আনার জন্য কেন্দ্রীয়ভাবে কিছু সাধারণ নীতি পরিকল্পনার প্রয়োজন আছে। সেই জন্য যৌথ তালিকায় থাকার কেন্দ্র সারা দেশের জন্য প্রয়োজনীয় শিক্ষানীতি গ্রহণ করবে, অর্থাৎ বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম শিক্ষা যদি গ্রহণ করে সেটা আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যেতে পারে। সেজন্য একটা মোটামুটি একটা গাইডলাইন দরকার, যে এরকম এরকম বিষয়টা হবে, ঠিক আছে। তারপরে কোনো রাজ্য সেটাকে মডিফাই করে ঠিকঠাক করে নিল, কিন্তু অলমোস্ট সমস্ত রাজ্যের কারিকুলাম বা সিলেবাস একই কাঠামোর হবে, সেটার জন্য সেন্ট্রাল বোর্ডে ইনক্লুড করা হয়েছে বা সেন্ট্রাল সরকার ইনক্লুড করা হয়েছে। তারপরে দেখো, শিক্ষার মানের সমতা বজায় রাখা, ওটাই বললাম যে বিভিন্ন রাজ্যে শিক্ষার সুযোগ ও মানের পার্থক্য দেখা যায়। সেই জন্য কেন্দ্র রাজ্যে যৌথ থাকলে কি হবে, বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় এই সবগুলোর মধ্যে একটা ক্রাইটেরিয়ার সামঞ্জস্য হবে। মনে করো পশ্চিমবঙ্গে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ অনার্স নিয়ে যদি কেউ পড়ে, সেখানে তার যা পরিকাঠামো শিক্ষার থাকবে, কেউ যদি দিল্লির কোনো একটা ইউনিভার্সিটিতে ইংলিশ অনার্স নিয়ে পড়ে, তারও পরিকাঠামো 19-20 এরকমই থাকবে। এখানে এমন হবে না যে কলকাতার বিশ্ববিদ্যালয়ের একদমই তলানিতে দিল্লির সিলেবাস অনেক ভালো বা অনেক কিছু পড়ানো, এরকম না। তো এই কাঠামোটাকে কোথা থেকে নির্ধারিত হয়, এই যৌথ তালিকায় থাকার কারণে, কারণ কেন্দ্রীয় সরকার থেকে, শিক্ষা দপ্তর থেকে কিছু নীতি নির্দেশিকা কমনলি সমস্ত রাজ্যের জন্য প্রদান করে, তো সেগুলো মানতেই হবে। এবার দেখো, কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব নিশ্চিত করা। শিক্ষার উন্নয়নের জন্য শুধু যে রাজ্য সরকার উদ্যোগী সেটা তো নয়, কেন্দ্র সরকারের অর্থ, পরিকল্পনা, প্রশিক্ষণ, কর্মসূচি প্রভৃতিও থাকতে হবে, তাই যৌথ তালিকায় আনা হয়েছে। সারা দেশে শিক্ষার সমান সুযোগ বৃদ্ধি করতে হবে। এমন তো নয় যে এই রাজ্যটাকে আমি বিশেষভাবে সুযোগ দিলাম, ওই রাজ্যটার আর সুযোগ নেই শিক্ষার, এমন করলে হবে না। তো সেই জন্য কেন্দ্রের এখানে হস্তক্ষেপ দরকার। তো সেটার জন্য সারা দেশে যাতে পিছিয়ে পড়া অঞ্চলে শিক্ষার্থীরা সমান সুযোগ পায়, সুযোগ তৈরি করা যায়, সেই জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উভয়ের উদ্যোগ দরকার। আরও একটি গুরুত্বপূর্ণ দিক কি না, যৌথ তালিকায় শিক্ষাকে থাকার কেন্দ্র ও রাজ্যের পরস্পরের সহযোগিতায় শিক্ষার উন্নয়ন হবে। সার্বজনীন শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা যাবে। অর্থাৎ দুটি সরকার মিলে যখন শিক্ষায় কাজ করবে, তখন তাহলে কি শিক্ষার ক্ষেত্রটা একটু পরিসর হবে এবং বৃহত্তর জায়গায় যাবে। তো এই কারণেই যৌথ তালিকায় রাখা হয়েছে। উপসংহার তোমরা অবশ্যই দেখে নেবে। তো এই ছিল তোমাদের CC03 সমকালীন শিক্ষার
7 নম্বরের প্রশ্নগুলি। যদি এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না।